নমস্কার, আমি সুমন্ত। পঞ্চবাণে আপনাদের প্রত্যেককে স্বাগত। পঞ্চবাণে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আর.জি. কর পোস্টমর্টেম। এই আর.জি. কর পোস্টমর্টেম কি? কারণ আর.জি. কর মামলার ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, সাজা ঘোষণা হয়ে গেছে, কিন্তু তারপরেও বহু কিছু রয়ে গেছে যে বিষয়গুলো সামনে আসা ভীষণভাবে জরুরি। এই আর.জি. কর পোস্টমর্টেমে আজকের পঞ্চবাণ সে কি কি গ্রাফিক্স প্লেটের মাধ্যমে আপনাদের সামনে আসছে। শুরুতেই সঞ্জয়ের ফাঁসির দাবিতে আদালতের দ্বারস্থ বাংলার সরকার, কেন এত সক্রিয়তা? প্রথম বাণ। দ্বিতীয় বাণ, অতীতের বাকি মামলার ক্ষেত্রে কেন এত সক্রিয়তা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের? তৃতীয় বাণ আসছে, কোন যুক্তি দেখিয়ে হাইকোর্টে লড়বেন সঞ্জয়ের আইনজীবীরা? 3 নম্বর বাণ গেল। 4 নম্বর বাণ আসছে, নির্যাতিতার পরিবার এবার কি করবে? কারণ তারা ইতিমধ্যেই বহু কিছু জানিয়েছে, সে বিষয়গুলো আজকে আসবে। শেষ বাণ, পুলিশ এবং আর.জি. কর হাসপাতালের কোন ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক? গোটা বিষয়গুলোই কিন্তু আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চবাণে, এবং সেই পঞ্চবাণের সমস্ত বিষয় আলোচনার আগে যে বিষয়টি শুরুতেই আপনাদের জানাতে চাইব, বিচারক দাস কি জানিয়েছিলেন গতকাল। এই যে বারবার এত কথা উঠছে যে কেউ বলছে ফাঁসি কেন দেওয়া হলো না, কেউ বলছে যাবজ্জীবনটাই ঠিক হলো, এত কিছু তো বলা হচ্ছে, কিন্তু বিচারক দাস যে সমস্ত তথ্য প্রমাণ বিচার করার পর এই সাজা ঘোষণা করেছেন, তিনি কি বলছেন শুরুতেই সে কথাটা আমি একবার জানাতে চাইবো যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় তা বিবেচনা করেই এই শাস্তি দেওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছিলেন, যে কথাটি তিনি বলেছেন যে এটি হচ্ছে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, সেটি কিন্তু তিনি বলছেন। বিচারক তার নির্দেশনামায় যেটা উল্লেখ করেছেন, যাবজ্জীবন হলো নিয়ম আর মৃত্যুদণ্ড হলো ব্যতিক্রম। তবে নির্দেশনামাতে তিনি অপরাধের নৃশংসতার কথা লিখেছেন। বিচারক দাসের কথায় এটা জঘন্য প্রকৃতির অপরাধ। নির্যাতিতার নৃশংসতার শিকার হয়েছেন, দোষীর যৌন লালসার তৃপ্তির জন্য নির্যাতিতার জীবন দিতে হয়েছে। মামলার মুখ্য বিচার্য ছিল অপরাধের নৃশংসতা, গলা টিপে শ্বাসরোধ করা এবং যেভাবে যৌন নির্যাতন করা হয়েছে তা সাধারণ অপরাধের মধ্যে পড়ে না। সঞ্জয় যা যা ঘটিয়েছেন তা অপরাধের পরিভাষায় সিরিজ বলে উল্লেখ করেছেন বিচারক দাস। একদিকে এই কথাগুলো যখন জানিয়েছেন বিচারক দাস, অন্যদিকে সমাজের বিভিন্ন স্তরেও কিন্তু বিভিন্ন রকম কথাবার্তা রয়েছে। এবং এই যে ঘটনা ঘটেছে আর.জি. করে, তা নিয়ে আমরা দেখেছিলাম গোটা বিশ্বই কিন্তু একেবারে তোলপাড় হয়ে গেছিল। তবে আর.জি. কর মামলা শেষ হয়েও শেষ হলো না, কারণ নিম্ন আদালতে চলতে থাকবে খুন ও ধর্ষণ কাণ্ডের আগামী দিনের শুনানি, এমনটাই জানানো হয়েছিল। এবং একটা সমাজের যেটা বড় অংশের মানুষ, তারা যেহেতু অখুশি, অনেকেই মনে করছেন যে ন্যায় বিচার হলো না, সঞ্জয়ের শাস্তিতেই শেষ হচ্ছে না আর.জি. কর মামলা। সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু এগুলো চলতে থাকবে। 59 দিনে একটা বিচার প্রক্রিয়া শেষ হয়েছে গত শনিবার, এবং তারপরে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল। গতকাল তার সাজা ঘোষণা করা হয়েছে। এই বিষয়গুলো যেমন একদিকে রয়েছে, অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সঞ্জয়ের যারা আইনজীবী তারা কিন্তু গেছেন কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকার মানে বাংলার সরকার গেছে কলকাতা হাইকোর্টে। আজকে তারা ডিভিশন বেঞ্চে একটি মামলা দায়ের করার অনুমতি পাওয়ার সাথে সাথেই কিন্তু সেখানে তারা চলে গেছেন। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে জানিয়েছিলেন, প্রকাশ্য যারা সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন যে তারা এই রায়ে খুশি নয়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন ফাঁসির দাবিতে। যাতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলছেন, আজ যদি যে দোষী তিনি যদি ফাঁকা মানে কোন রকম ফাঁক ফোকর পান, তারপরে তিনি বেরিয়ে আসতে পারেন এবং আবারও এই ধরনের কোনো অপরাধ ঘটাতে পারেন, এমনটাও মনে করা হচ্ছে। সুতরাং সঞ্জয়ের উদ্দেশ্যে যখন বিচারক বলেছিলেন যে আপনি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারেন, সুতরাং সেই বিষয়টির পরেই কিন্তু সঞ্জয়ের আইনজীবীরাও জানিয়েছিলেন যে তারা হাইকোর্টে যাচ্ছেন, এবং তারা যে হাইকোর্টে যাচ্ছেন, হাইকোর্টে যাওয়ার পর সেখান থেকে কি হবে সেই বিষয়গুলো এখনো পর্যন্ত পেন্ডিং। কারণ হাইকোর্টে কবে
শুনানি শুরু হবে সেই বিষয়টিগুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যেহেতু দিনক্ষণ ঘোষণা হয়নি। এবং আপনাদের এরই মধ্যে জানিয়ে রাখবো যে গতকাল যে সব ঘটনাগুলো আমরা দেখেছি, যে প্রশ্নগুলো করা হয়েছিল আদালতের তরফে, 104টি প্রশ্ন করা হয়েছিল, তার 56টিতেই ধর্ষক এবং খুনি সঞ্জয়ের যেটা উত্তর ছিল বলতে পারবো না। এই বলতে পারবো না কেন, অনেকবারই তো তিনি বলেছিলেন যে তিনি দোষী নন, তাকে ফাঁসানো হচ্ছে, তিনি কিচ্ছু করেননি, তিনি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, এমনটা কিন্তু একেবারে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি এবং তার আইনজীবীরা। কিন্তু শেষমেশ আদালতের যে বিচার প্রক্রিয়া, সেখানে দেখা গেল যে তিনি দোষী সাব্যস্ত, যেহেতু তিনি একজনকেই তাকে ধরা হয়েছিল, বাকি কাউকে ধরতে পারেনি, না কলকাতা পুলিশ না সিবিআই। যদিও কলকাতা পুলিশ মাত্র 3 দিন সময় পেয়েছিল, তারপরেই আমরা দেখেছিলাম তার মধ্যেই একজন সেই সঞ্জয়কে ধরেছিল এবং পরে সিবিআই দায়িত্ব পাওয়ার পর সিবিআই কিন্তু আর কাউকে ধরতে পারেনি। এবার কোন কোন প্রশ্নের উত্তর মেলেনি সঞ্জয়ের তরফে তাও উল্লেখ করা হয়েছে নির্দেশনামায়। 9 আগস্ট সকাল 10টা নাগাদ আরজিকরের পুলিশ ফাঁড়ি থেকে ফোন যায় এসআই সমর পালের কাছে। সেই ফোন পেয়ে তিনি সেমিনার হলে গিয়ে মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। এই বিষয়ে জানতে চাওয়া হলে কোনো উত্তর মেলেনি সঞ্জয়ের থেকে। সেদিন রাতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সময় আরজিকরেই কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে শনাক্ত করেন। তা নিয়েও কিছু বলতে চাননি আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয়। এর মধ্যেই কিন্তু পুলিশ যে সঞ্জয়কে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কথায় যখন পুলিশ সন্তুষ্ট হতে পারে না, মানে যেহেতু তার থেকে জবাবগুলো সঠিক আসেনি, ঠিকঠাক মনে হয়নি পুলিশের, তারপরে তাকে অ্যারেস্ট করা হয়। এবং সেই সময় সিভিকের যেটা মানে এই সঞ্জয় যেটা দাবি ছিল যে তিনি দোষ কবুল করতে চাইছিলেন না, সেই কারণে তাকে মারধর করে দোষ কবুল করানো হয়েছে। নির্দেশনামা অনুসারে সঞ্জয় দাবি করেছেন যে 9 আগস্ট রাতে আরজিকর থেকে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাকে ব্যক্তিগত জিনিসপত্র জমা দিতে বলা হয়েছিল। তিনি রাজি না থাকায় ধমক দেন আধিকারিকরা। এরপরই তার মোবাইল, টাকার ব্যাগ, একটি মালা, মানে যেটা তিনি গলায় সব সময় পরে থাকতেন, সেই সমস্ত কিছু জমা নেওয়া হয় এবং সেই রাতে তাকে লকআপে রাখার বদলে অন্য একটি ঘরে অপেক্ষা করতে বলা হয়। সেখানে পুলিশ তাকে মারধর করে বলেও আদালতে দাবি করেন সঞ্জয়। এবং সঞ্জয়ের যে দাবি যে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ঘরেও তাকে নাকি নিয়ে যাওয়া হয়েছিল, তিনিও তাকে দোষ কবুল করার জন্য বলেছিলেন। অর্থাৎ একাধিকবার এই সঞ্জয় কিন্তু যে চাপ বা সঞ্জয়ের উপর একটা চাপ তৈরি হয়েছিল, এটাই কিন্তু বলার চেষ্টা করেছে সঞ্জয় আদালতে। কিন্তু সেই সমস্ত কিছু ধোপে টেকেনি এবং যে সমস্ত প্রশ্নগুলো বিচারক তার কাছে রেখেছিলেন, তিনি তার 50% ক্ষেত্রেই উত্তর দিতে পারেননি। তবে শুধু সঞ্জয় নয়, পুলিশ এবং আরজিকর হাসপাতালের বিরুদ্ধেও কিন্তু লিখিত পর্যবেক্ষণ রয়েছে বিচারক অনির্বাণের। এবং যে বিষয়টা যেটা নির্দেশনামায় লিপিবদ্ধ করেছেন বিচারক অনির্বাণ দাস, পুলিশ তদন্তে কোথায় খামতি থেকেছে, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় কোথায় গাফিলতি রয়েছে, তাও উল্লেখ করেছেন। এবং রায়ের যে নির্দেশনামা, সেই নির্দেশনামায় বিচারক দাস জানিয়েছেন যে ঘটনার এফআইআর রুজু করার সময় পুলিশের দিক থেকে বেশ কিছু খামতি ছিল। নিয়মের বাইরে গিয়ে কাজ করেছেন টালা থানার এসআই সুব্রত চট্টোপাধ্যায়। লালবাজারের তৎকালীন উইমেন্স গ্রিভেন্স সেলের অতিরিক্ত ওসি রূপালী মুখোপাধ্যায়ের ভূমিকারও সমালোচনা করেছেন বিচারক। সমালোচনা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকারও। মহিলা চিকিৎসককে যৌন হেনস্থা এবং তাকে খুন করা হয়েছে, দেহ উদ্ধারের পর এমন মত উঠে আসা সত্ত্বেও কেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দেহ মর্গে পাঠানোর কথা বলেছিলেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এবং পাশাপাশি আরো একটি প্রশ্ন তিনি তুলেছেন, বিষয়টি কেন পুলিশকে সঙ্গে সঙ্গে জানানো হয়নি। পাশাপাশি যে টাইমিং, এফআইআর এর যে টাইমিং, সেখানেও যে কারচুপি হয়েছে সেটা কিন্তু তথ্য প্রমাণ বলছে, এমনটাই মনে করেছেন বিচারক। তিনি বলেছেন যে গত বছর 9 আগস্ট এসআই সুব্রত কাজে যোগ দিয়েছিলেন দুপুর 3টের সময়। এরপরই এসআই চিন্ময় বিশ্বাসের ফোন আসে তার কাছে
এসআই চিন্ময় তাকে আরজি করের ঘটনার কথা জানান। এরপরেই তিনি আরজি কর হাসপাতালে যান। পরে রাতে টালা থানায় ফিরে এসে তিনি জানতে পারেন যে নির্যাতিতার বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। তারপরেই এফআইআর রুজু হয়, তখন রাত 11:45। কিন্তু সেই নথিতে সময় হিসেবে উল্লেখ করা হয়েছিল সকাল 10:10, যখন তিনি নিজেই থানাতে উপস্থিত ছিলেন না, এবং এই কাজকে তিনি অবৈধ বলে বিচারক বর্ণনা করেছেন। পাশাপাশি নির্দেশনামায় লেখা রয়েছে যে কাঠগড়ায় দাঁড়িয়ে যেভাবে নিজের অবৈধ কাজকর্মের কথা উল্লেখ করেছিলেন এসআই, তা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বিচারক। 9 আগস্ট সন্ধ্যে 6টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল নির্যাতিতার পরিবারকে। কেন, সেই প্রশ্ন করেন বিচারক। এর পাশাপাশি সঞ্জয়ের যে ফোন টালা থানায় রেখে দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও উঠে আসে। তথ্য প্রমাণ যেটা এসছে সেখান থেকে এটা প্রমাণিত হয়নি যে ফোনে কোনো কারসাজি করা হয়েছিল। তবে এই রূপালী মুখোপাধ্যায় যে যুক্তি দিয়েছিলেন তা যে খুবই দুর্বল, তেমনটাই মনে করেন বিচারক অনির্বাণ দাস। নির্দেশনামায় লেখা রয়েছে যে রূপালী জানিয়েছেন মোবাইল ফোনটি অভিযুক্তকে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল, পরে গ্রেফতারির সময় বাজেয়াপ্ত করা হয়েছিল সেটি। কলকাতা পুলিশ অভিযুক্তকে আটক করার পরেও কেন সেই কাজ করেছিলেন রূপালী, তা তার বোধগম্য হয়নি বলেই জানিয়েছেন বিচারক। এর পাশাপাশি সন্দীপ ঘোষ তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, এবং দেহ উদ্ধারের পর সিনিয়র চিকিৎসক সুমিত রায়, মাফ করবেন, সুমিত রায় তপাদারি যে প্রথম ব্যক্তি যিনি মনে করেছিলেন মহিলা চিকিৎসককে যৌন হেনস্থা এবং তাকে খুন করা হয়েছে, তিনি এক নার্সকে পুলিশে খবর দেওয়ার জন্য বলেছিলেন যাতে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। এরপরেই তিনি বিষয়টি হাসপাতালের বক্ষরোগ বিভাগের প্রধানকে জানিয়েছিলেন। যদিও সেই বিষয়টি মানে সন্দীপ ঘোষকে জানাতে বলা হয়েছিল, কিন্তু তাদের ফোন করেছিলেন। পরে সন্দীপ তাকে ফোন করেন এবং সন্দীপ সেই সময় দেহ মর্গে পাঠানোর কথা বলেছিলেন। সেই নির্দেশ তিনি সন্দীপের সেই নির্দেশ তিনি পালন করেননি। হাসপাতাল কর্তৃপক্ষ কেন সেই সময় পুলিশকে বিষয়টি জানাননি, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নির্দেশনামায় যেটা লেখা রয়েছে যে এটা বাস্তব যে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয়, কিন্তু চিকিৎসক হওয়া সত্ত্বেও ওই মৃত্যুকে কেন অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করে পুলিশকে বিষয়টি জানালেন না তারা, কেন আত্মহত্যার তত্ত্ব তোলা হলো, এই বিষয়গুলো কিন্তু উঠে এসছে। নির্দেশনামায় উল্লেখ রয়েছে এই বিষয়গুলো, এবং যেগুলো নিয়ে বিচারককে ভাবিয়েছে, সেই জন্য বিচারক কিন্তু প্রশ্ন তুলেছেন। একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু রীতিমতো মানে বিচারককে ভাবতে বাধ্য করেছে বিভিন্ন বিষয়, এবং সবকিছু দেখার পরেই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন। একদিকে যখন এই বিষয়গুলো উঠে আসছিল, অন্যদিকে নির্যাতিতার পরিবারের তরফে পরিষ্কার করে ক্ষতিপূরণ নিতে না করে দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতার বাবা মা দুজনেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। তারা পরিষ্কারভাবে অভিযোগ করেছেন যে এই যে এত বড় ঘটনাটা ঘটলো তাদের মেয়ের সঙ্গে, সেইখানে একজন মাত্র দোষী করা হলো, মানে ধরাও হলো একজনকে, পরে দোষী সেই প্রমাণিত হলো। কিন্তু তাদের যেটা বক্তব্য, যেটা সঞ্জয়ও বারবার করে বলছিলেন, জুনিয়র ডাক্তাররা যারা অনশন করে গেছেন, আন্দোলন করে গেছেন, তারাও যেটা বারবার করে বলছিলেন যে এই ঘটনার পিছনে সঞ্জয় শুধু একা নন, আরো অনেকে রয়েছে, তাদেরকে কেন ধরা হলো না। এই প্রশ্নটা কিন্তু একেবারে শুরু থেকে নির্যাতিতার বা পরিবার এবং জুনিয়র ডাক্তাররা, মানে যারা আন্দোলন করেছেন, তারা কিন্তু বারবার তুলেছেন। কিন্তু সেখানেও কিন্তু কোনো বলা যায় যে ভ্রুক্ষেপ ছিল না। কলকাতা পুলিশের কাছে হয়তো মাত্র 3টে দিন সময় ছিল, সিবিআই এসেছেন, সিবিআইও কিন্তু কাউকে ধরতে পারেনি। তার কারণ হিসেবে বলা হয়েছিল যে এই যে বারবার ধরে বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে, রক্তের দাগ মুছে ফেলা হয়েছে, বিষয়গুলো উঠে এসেছিল। পরে যদিও সিবিআই যেটা জানিয়েছিল যে সঞ্জয়েরকে যে তারা বারবার অভিযুক্ত এবং দোষী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, তার জন্য যথাযথ প্রমাণ সঞ্জয়ের বিরুদ্ধে ছিল, এবং সেই কারণেই তারা সঞ্জয়কে মূল
এবং একমাত্র দোষী হিসেবে তুলে ধরেছিলেন। ল্যাব রিপোর্ট যেটা বলেছে সেখানে বলা হয়েছে এই ঘটনা যেটা ঘটেছিল সেটা কিন্তু একজনের পক্ষেও ঘটানো সম্ভব। এর পাশাপাশি সঞ্জয়কে যেই সময় কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল সেই সময় সঞ্জয়ের গায়ে কিছু আঁচড়ের দাগ পাওয়া গেছিল। সেইটা দেখার পর কলকাতা পুলিশ আরো বেশি শিওর হয়ে গেছিল যে এবার নিশ্চয়ই এই ঘটনা সঞ্জয় একাই ঘটিয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু সঞ্জয় যেটা জানিয়েছিল যে কোনো এক অফিসিয়াল কাজে যখন তিনি ট্রেনিং নিতে গেছিলেন সেই সময় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তার জন্যই ওই সমস্ত দাগগুলো তার শরীরে ছিল। এরকম বিভিন্ন বিষয় উঠে আসছে। একটু আগে যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম তা হলো এই যে নির্যাতিতার পরিবার কিন্তু প্রথম থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ নিতে চায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় এই পরিবারের সঙ্গে দেখা করেছিলেন সেই সময়ও বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেছিলেন আমরা হয়তো 10 লাখ টাকা বা কিছু টাকা ক্ষতিপূরণ আমরা দিতেই পারি, কিন্তু সেই ক্ষতিপূরণ দিয়ে আদৌ কোনো লাভ হবে না, আপনারা তো আপনার মেয়েকে ফেরত পাবেন না, এমনটা নাকি তিনি বলেছিলেন। পরবর্তীকালে গতকাল যখন আদালতে সাজা ঘোষণা হয় সেই মুহূর্ত পর্যন্ত যে আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার কথা নির্যাতিতার পরিবার তাদের 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা দেওয়ার কথা বলা হয়েছিল, যদিও সেই সঙ্গে সঙ্গেই কিন্তু নির্যাতিতার পরিবারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা ক্ষতিপূরণ নেবেন না। যদিও বিচারক বলেছিলেন যে আইনের মতন করে বলবে, আপনারা কি করবেন। নির্যাতিতা পরিবারের তরফে নির্যাতিতার বাবা কি জানিয়েছিলেন একবার সেই বাইটটি শুনবো আমরা শুরুতে। জজের উপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি, মানে সাজা মৃত্যুদণ্ড হয়নি। এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবে বলেছে, সেটা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। কালকে তো উনি বলেছেন যে ওটা যদি রাজ্য সরকারের হাতে থাকতো তাহলে আগের 3টে ওটা উনি অনেক কথা বলতে পারেন, উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে, উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। আপনারা কি হাইকোর্টে মুভ করছেন এইটা নিয়ে, এই চ্যালেঞ্জ করে? আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন, আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন, তারপরে আমরা মাটি গাড়া থেকে শুরু করে গুড়া বিভিন্ন জায়গাতে মাটি গাড়ার ভদ্রমহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে, ওনারা খুব ওনাকে ব্যস্ত হতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে নির্যাতিতার বাবা বললেন ওনাকে ব্যস্ত হতে হবে না। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন যে আমরা সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হব, সেই অনুযায়ী রাজ্য সরকার হয়তো হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু ব্যস্ত হতে হবে না। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের ওপর যে বিন্দুমাত্র আস্থা নির্যাতিতার পরিবারের নেই, সেই বিষয়টি কিন্তু আরো একবার স্পষ্ট করে দিয়েছেন নির্যাতিতার বাবা। এবং পাশাপাশি তিনি জানিয়েছেন যে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হওয়ার কথা বারবার বলা হয়েছে সিবিআই এর তরফে বা বিভিন্ন সময়, সেই সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তিনি নির্যাতিতার বাবা যেটা বারবার করে বলার চেষ্টা করলেন যে দাঁড়িয়ে থেকে পুলিশ এই কাজটি করিয়েছেন, তাহলে কিভাবে অন্য কেউ ধরা পড়বে? তাহলে কি তিনি বলতে চাইলেন যে এই ঘটনার সঙ্গে তার দলের কেউ যুক্ত, এই ঘটনার সঙ্গে তাদের ঘনিষ্ঠ মানে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের কোন নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ কেউ এর সঙ্গে জড়িত ছিলেন, এটাই কি তিনি ইঙ্গিত করতে চাইলেন? হয়তো এই বিষয়টি অনেক বেশি পরিষ্কার হচ্ছে। কিন্তু এখন কি, এখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রত্যেকেই, সব পক্ষ। একদিকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা বলেছিলেন তারপরেই আইনমন্ত্রী মলয় ঘটক তিনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন, এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর আজ সকাল হতে না হতেই যেই মুহূর্তে কোর্ট খোলে সেই সময় কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন এই রাজ্য সরকার, বাংলার সরকার, এবং তারা কিন্তু
যে সঞ্জয় তার ফাঁসির দাবিতে তারা একটা আবেদন রেখেছিলেন যাতে মামলা দায়ের করা যায়, সেই অনুমতি মিলেছে এবং তারপরেই কিন্তু মামলা দায়ের হয়েছে। তবে কবে থেকে শুনানি সেটা এখনো জানা যায়নি। 2 নম্বর বিষয়ে কারা আসছেন? 2 নম্বর বিষয় আছে নির্যাতিতার পরিবার, তারাও কিন্তু এবার হাইকোর্টের দ্বারস্থ হবেন, তারাও এগোবেন তাদের মতো করে। ইতিমধ্যে সঞ্জয় কিন্তু তারাও তিনিও তার আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। তার কারণ হচ্ছে যে এই যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাতে তিনি খুশি নন। তিনি তার যাবজ্জীবনটাকে মেটাতে চাইবেন, তিনি চাইবেন যে তাকে যাতে তাড়াতাড়ি মুক্ত করে দেওয়া হয়, কারণ তিনি যে নির্দোষ, বারবার গলাবাজি করে তিনি বিষয়টি বলেছেন। যদিও তার যে কথাবার্তা সেটা কেন ধোপে টেকেনি, কারণ তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ ছিল এবং এই ঘটনায় তিনি একমাত্র অভিযুক্ত হিসেবে প্রথম থেকেই অ্যারেস্ট হয়েছিলেন। এত কিছু ঘটে গেল, আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ এবং তার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু যেটা সঞ্জয়ের পরিবারের তরফে দাবি করা হয়েছে যে না, তারা এই রায়কে চ্যালেঞ্জ করবেন না, তারা আগামী দিনে যাবেন না বা হাইকোর্ট বা অন্য কোথাও, কারণ তাদের কাছে মনে হয়েছে যে আইন সঠিক হয়তো কোনো তথ্য পেয়েছেন, তার জন্য এমন সিদ্ধান্ত, এমন সাজা ঘোষণা বা করেছে তার ভাইয়ের বিরুদ্ধে। এদিকে এত কিছুর মধ্যে সমাজের যারা বিভিন্ন স্তরের মানুষ তারাও কিন্তু বলছেন যে এই যেটা ঘটে গেছে, যেটা মানে যে সাজা ঘোষণা হয়েছে যাবজ্জীবন, তাতে তারা খুশি নয়। গতকাল আমরা গিয়েছিলাম আইজিএম হাসপাতালে, যেখানে আমরা কথা বলেছিলাম হাসপাতালের যারা মেডিকেল অফিসার, নার্সিং অফিসার, স্টুডেন্ট যারা এখন পড়াশোনা করছে, সিকিউরিটি গার্ড, এমনকি যারা আম আদমি, যারা সাধারণ মানুষ, যারা হয়তো অন্য কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারাও কিন্তু জানাচ্ছেন যে মৃত্যুদণ্ডটাই দরকার ছিল, যাবজ্জীবন সাজাটা হয়তো অনেক কম পড়ে গেল। গোটা দেশের এই দিকে নজর ছিল, কিন্তু এখনো যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, কারণ আইন আইনের পথে চলবে। সেখানে মানুষের কথায় কিছু হয় না, যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে বিভিন্ন নিয়ম কানুন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। সমস্ত কিছু বিচার করেই একজন বিচারককে সেই সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং কেন মৃত্যুদণ্ড হলো না সেই বিষয়টিও কিন্তু বিচারক অনির্বাণ দাস জানিয়ে দিয়েছেন। আগামী দিনে কি হবে, কলকাতা হাইকোর্টে যে শুনানি শুরু হবে সেই শুনানিতে কি হবে সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। তবে আমরা চাইবো যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে আর না ঘটে। আমরা চাইবো যাতে এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে একটা বার্তা যেন যাক। গতকাল আইজিএম হাসপাতালের মেডিকেল অফিসার তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে প্রতিটি পাড়ায় পাড়ায় ক্লাব রয়েছে, যারা শিক্ষিত মানুষ তারা যদি একটা ইনিশিয়েটিভ নিয়ে এই সমস্ত ক্লাবগুলোতে একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর ব্যবস্থা করেন, তাতে হয়তো অনেক কিছু ভালো হতে পারে, সমাজের হতেই পারে। চেষ্টা করতে তো অসুবিধা নেই। এই ধরনের যাতে, এটা একটা ব্যাধি সমাজের কাছে, অনেকেই বলে থাকেন এটা একটা মানসিকতার সমস্যা। আজকে হয়তো আমরা অনেক শিক্ষিত হয়েছি, লেখাপড়া করেছি, তার মানে ভাবছি আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি, বড় জায়গায় চাকরি করছি, কিন্তু নিজের মানসিকতায় যারা বদল আনা দরকার সেটা হয়তো আমরা ভুলে যাচ্ছি। এই যৌন লালসা, সেই যৌন লালসার জন্য আমরা এক জায়গা থেকে আরেক মানে আমরা এই ধরনের কাজকর্ম হয়তো হামেশাই আমাদের নজরে আসে। আমরা সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে সেই ঘটনাগুলো আমাদেরকে তুলে ধরতে হয়, কখনো কখনো একেবারে গভীরে গিয়ে সেগুলোর আসল সত্য যাচাই করার জন্য আমাদেরকে ছুটে যেতে হয় একেবারে গ্রাউন্ড জিরোতে। সেখান থেকে বহু এরকম ঘটনা উঠে আসে, কিন্তু মানুষ কেন সচেতন হচ্ছে না, কিভাবে এর সমাধান মিলবে, এই প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো এখনো অধরা থাকছে, আগামী দিনেও হয়তো থাকবে, যতক্ষণ না মানুষ সুস্থভাবে বাঁচার চেষ্টা করবে, যতক্ষণ না মানুষ সময়ের কাজ সময়ে করবে, তাদের শিক্ষায় একেবারে স্কুল লেভেল থেকে যে শিক্ষাটা শুরু হয় সেখান থেকে যতক্ষণ না কোনো বদল আসবে, এডুকেশনে কোনো বদল আসবে, শিক্ষা ব্যবস্থায় কোনো বদল আসবে, ততক্ষণ হয়তো এই জিনিসগুলোর আর পরিবর্তন হবে না। আমাদের আলোচনা, আমাদের বক্তব্য সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনাদের সামনে তুলে ধরা, সেগুলো হয়তো আমরা আগামী দিনেও করতে থাকবো, কিন্তু
পাশাপাশি যে ঘটনা ঘটে গেছে আরজি করে তার আমরা নিন্দা জানাই এবং যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড সেটা নিয়ে যতই তর্ক থাকুক না কেন আমরা যেটা সত্য ঘটনা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কলকাতা হাইকোর্টে আগামী দিনে যে শুনানি শুরু হবে সেই বিষয়গুলোকে আপনাদের সামনে আনবো এবং কোন পথে কিভাবে যাচ্ছে সমস্ত খবরের আপডেট আপনারা পাবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজকের মতো পঞ্চবান আমরা এখানেই শেষ করছি। অন্যান্য সকল খবর এবং আপডেটসের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। ধন্যবাদ, নমস্কার।